আরেকটা টেস্ট আমরা দেখবো, রুটিন টেস্টের মধ্যেই আসছে আমাদের লকড রোটর টেস্ট। লকড রোটর টেস্ট, এখানে কথাটা শুনেই বুঝতে পারছো লকড, লকড মানে কি, মানে তালাবন্ধ, ঠিক আছে। রোটরটাকে আমরা যেন তালাবন্দি করে দিচ্ছি, মানে বন্ধ করে দিচ্ছি, রোটরটাকে ঘুরতে দেব না, এরকম টাইপের একটা টেস্ট। এই টেস্টটা কি জন্য করা হয় না, লকড রোটর অর ব্লকড রোটর টেস্ট ইজ রিকোয়ার্ড for determining the efficiency of induction motor by loss summation method, as it gives the copper loss and no load test gives the iron loss and mechanical losses at rated voltage। তার মানে কি, এই যে লক রোটর টেস্টটা আমার কেন করতে হচ্ছে, লক রোটর বা ব্লক রোটর যে কোনো নামেই একে ডাকা যেতে পারে, এই টেস্টটা করা হচ্ছে ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করবার জন্য। কারণ লক রোটর কন্ডিশনে যখন আমি টেস্ট করব, সেই টেস্টের মাধ্যমে আমরা ওই ইন্ডাকশন মোটরটির যে কপার লস কতটা হচ্ছে সেই অ্যামাউন্টটা জেনে যাব। এবং নো লোড টেস্ট যেটা আমি আগের দিন ডিসক্রাইব করেছি, সেখান থেকে আমরা কি কি ডেটা পেয়েছিলাম, নো লোড টেস্ট থেকে আমরা পেয়েছিলাম মোটরটার কতটা আয়রন লস হচ্ছে এবং কতটা মেকানিক্যাল লস হচ্ছে, এই ডেটাগুলো আমরা ওখান থেকে পাচ্ছিলাম। এবার এই যে ডেটাগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে নো লোড লস, মেকানিক্যাল লস, এগুলোকে আমরা নো লোড টেস্ট থেকে পেয়েছি। এবং এই লক রোটর টেস্ট থেকে আমরা যদি পেয়ে যাই কপার লস কতটা হচ্ছে, তাহলে আমরা মোটরটার এফিসিয়েন্সি কত সেটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কারণ আমরা মোটরের সাপ্লাই কতটা দিচ্ছি আমরা জানি, কত ভোল্টেজ দিচ্ছি জানি, কতটা কারেন্ট মোটরটা ড্র করছে সেটা মাপতে পারছি, কতটা পাওয়ার ফ্যাক্টর আছে সেটাও আমরা জানতে পারছি। তাহলে সবগুলোই যদি জানি, তাহলে √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস থিটা করে আমরা ইনপুট পাওয়ারটা মেপে নিতে পারছি মোটরে। আর ইনপুট পাওয়ার থেকে আমরা যদি এই লস গুলোকে বিয়োগ করে দিতে পারি, লস গুলোর মধ্যে আমরা ধরো ইনপুট পাওয়ার যেটা আছে সেটা কত, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর যখন রান করবে একটা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড অবস্থাতে, তখন সেই মোটরটা কতটা ইনপুট পাওয়ার নেবে সেটা তো আমরা পেয়ে যাব। সাপ্লাই থেকে কতটা ইনপুট নিচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, কারণ আমরা প্রত্যেকটা ফেজে অ্যামমিটার লাগিয়ে রেখেছি, এবং কতটা পাওয়ার আছে সেটা মাপার জন্য আমরা ওয়াট মিটারের কানেকশনও করেছি। তাহলে √3 ইন্টু ভিএল মানে ভোল্টেজ ইন্টু আইএল ইন্টু কস থিটা, এই করে আমরা মাপতে পারি, বা ওই ওয়াট মিটারের রিডিং থেকেও আমরা পেয়ে যেতে পারি কতটা ইনপুট পাওয়ার মোটরটা ড্র করলো। এবার এই মোটরটা যখন চলছে, মোটরের মধ্যে লস হচ্ছে, এটা হচ্ছে পিআই, ধরো মোটরের মধ্যে ইনপুট পাওয়ার। এবার মোটরটা যখন চলছে তার মধ্যে কিছু কিছু লস হচ্ছে, সেই লসগুলো কি কি, লসগুলোর মধ্যে আমাদের পড়ছে হচ্ছে কপার লস, পিসিইউ বা কপার লস। নেক্সট হচ্ছে ধরো পি, এটা আমরা কোন টেস্ট থেকে পাবো, এটা হচ্ছে আমাদের ব্লক রোটর টেস্ট থেকে, বিআর টেস্ট আমি নাম দিলাম, ব্লক রোটর টেস্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং আমাদের ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা পেয়ে যাব পি আয়রন লস, প্লাস আমরা পেয়ে যাব পি মেকানিক্যাল লস, ঠিক আছে, মানে এমএল এমএল লিখে রাখছি, মেকানিক্যাল লস, ঠিক আছে। এইটা আমরা নো লোড টেস্ট থেকে এগুলো পেয়ে যাব, এগুলোকে আমরা ওপেন সার্কিট, এটাকে আমরা নো লোড টেস্ট থেকে পেয়ে যাব। হ্যাঁ, নো লোড টেস্ট থেকে আমরা এই ডেটাগুলো পেয়ে যাব। তাহলে আমরা ইজিলি কি বার করতে পারবো না, এই পিআই থেকে আমাদের লসটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের এফিসিয়েন্সি হয়ে যাবে কত না, আমাদের কতটা ইনপুট আমরা দিচ্ছি বা কতটা আমরা আমরা কতটা আউটপুট পাচ্ছি বা কতটা ইনপুট দিচ্ছি, মানে পিআই মাইনাস পিএল, এটা হয়ে গেল আমাদের আউটপুট বা ইনপুট আমরা দিচ্ছি পিআই। এই করে আমরা মোটরটার এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করতে পারবো। সুতরাং এফিসিয়েন্সি যদি দরকার হয় জানার, সেটার জন্য আমাদেরকে প্রথমে এই পিসিইউটাকেও কিন্তু বার করতে হবে। অলরেডি আমরা এই দুটো বার করা শিখেছি, পিআই এবং পিএমএল বা নো লোড লসটা কি করে বার করতে হয় আমরা আগের দিনই দেখেছি। তো এখন আমাদেরকে এই পিসিইউ বা কপার লস যেটা, সেটা বার করাটা শিখতে হবে, এবং সেই টেস্টটা হচ্ছে লক রোটর টেস্ট, যে টেস্টের মাধ্যমে আমরা এই ডেটাটা পেয়ে যাব। এবার এই টেস্টটা কি, the data of this test can also be used in combination of no load test data for plotting circle diagram from which the performance of a desired condition can be computed। মানে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে বা কোনো একটা পার্টিকুলার লোডে মোটরের এফিসিয়েন্সি কত হবে বা মোটরের মধ্যে কোন লসটা কতটা থাকবে, সেটাকে বার করার জন্য মোটরের একটা সার্কেল ডায়াগ্রাম বলে জিনিস হয়। এই সার্কেল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যার মাধ্যমে তোমার ক্যালকুলেটর করার দরকার নেই। ওই ডায়াগ্রামটা থাকলে তুমি ইজিলি বার করে নিতে পারবে, তোমার আলাদা করে টেস্ট করার দরকার নেই কোন লোডে কত এফিসিয়েন্সি, তুমি এক্স্যাক্টলি এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করে নিতে পারবে ওই ডায়াগ্রামটা যদি তোমার কাছে থাকে। কিন্তু ডায়াগ্রামটাকে প্রথমত তো বানাতে হবে,
সেই ডায়াগ্রামটা বানানোর জন্য তোমার কাছে এই ডেটাগুলো দরকার, নো লোড টেস্ট ডেটা দরকার, এবং এই ব্লক রোটর টেস্টে যে ডেটা পাওয়া যাবে সেগুলোকেও দরকার। তাহলে এই ব্লক রোটর টেস্টের জন্য যে ডায়াগ্রামটা আছে সেটা বলছে এখানে ফিগার 4-এ দেখানো হয়েছে, এবং এখানে যেটা আছে এখানে হচ্ছে হাই রেঞ্জ অ্যামমিটার, অ্যামমিটার গুলোর রেঞ্জ একটু বেশি থাকবে, লো রেঞ্জ ভোল্টমিটার, ভোল্টমিটারের রেঞ্জটা কম হবে, কারণ এখানে যে ভোল্টেজটাই আমরা টেস্টিংটা করব সেটা রেটেড ভোল্টেজের তুলনায় অনেকটাই কম ভোল্টেজ, সেই কারণে এখানে লো রেঞ্জ ভোল্টমিটার ব্যবহার করতে হবে। এবং ওয়াটমিটারস অফ সুইটেবল রেঞ্জ, ওয়াটমিটারসটা সুইটেবল রেঞ্জ অনুযায়ী আমাদেরকে করতে হবে। The stator is connected to low voltage at rated frequency. The voltage is then increased in steps until the current reaches not more than twice the full load current. এই টেস্টে যেটা করা হয় মানে স্টেটর টার্মিনাল সেটাকে একটা লো ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা হয়, এবং তারপরে আস্তে আস্তে করে ওই ভোল্টেজটাকে বাড়ানো হয়, এবং এই যখন বাড়ানো হয় স্টেপ বাই স্টেপ তখন দেখতে হবে যেন কারেন্ট যেটা ফ্লো করছে সেটাও তো বাড়বে, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, কিন্তু সেই কারেন্টটা যেন কোনো মতেই ফুল লোড কারেন্ট যেটা আছে তার মানে 2 থেকে 2.5 এরকম রেঞ্জে জেনারেলি করা হয়। ঠিক আছে, এখানে 2 টাইমস লিখেছে, তবে 2 থেকে জেনারেলি 2.5 টাইমস অফ দ্য ফুল লোড কারেন্ট এই পর্যন্ত কারেন্টটাকে বাড়ানো হয়, তার থেকে বেশি বাড়ানো হয় না। এটাই হলো লক রোটর টেস্ট। তো ডায়াগ্রামটা দেখতে হবে, ডায়াগ্রামটা আমরা দেখি। এটা হলো লক রোটর টেস্টের ডায়াগ্রাম। এখানে কি করেছে দেখো, এখানে হচ্ছে আমাদের যেটা সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটাকে দিয়েছে কোথায়, স্টেটারেই দেবে, স্টেটার টার্মিনাল এটা সেখানে দিয়েছে, এবং এটা হচ্ছে আমাদের রোটরটা। ঠিক আছে, রোটরটা হচ্ছে এরকম ভাবে আছে। এবার এই রোটরটাকে আমরা চাইলে এরকম ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে, ব্রেক অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ব্রেক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রোটরটা, এবং এই রোটরের সঙ্গে যে শ্যাফট কানেক্টেড আছে সেই শ্যাফটটাকে আমরা এরকম ভাবে লোড করছি যে দুটো স্প্রিং ব্যালেন্স, ধরো এই দুটো স্প্রিং টেনশনটাকে আমরা যখন এই উপরের যে নাট দুটো আছে এগুলোকে যত টাইট করব তত স্প্রিং টেনশনটা বাড়বে, এবং আস্তে আস্তে আমরা এই রোটরের যে রোটেশন মানে রোটরটা যে ঘুরছে এই ঘোরাটাকে আমরা বন্ধ করে দিতে পারি, মানে রোটরটাকে যেন আমরা একরকম চেপে ধরে রেখেছি, ঘুরতে দেওয়া হবে না। আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, স্টেটারে অ্যাপ্লাই করব, কিন্তু রোটরটাকে ঘুরতে দেব। তাহলে এটা যদি করি, রোটর যদি ঘুরতে না পারে, স্টেটারের মধ্যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, তখন কি হবে? তখন যে কন্ডিশনটা হবে সেই কন্ডিশনটা হচ্ছে লক রোটর বা ব্লক রোটর কন্ডিশন। তখন কিন্তু মোটরটা কারেন্ট যথারীতি ড্র করতে থাকবে, এবং সেই কারেন্টটা ড্র করবার জন্য আমাকে কিন্তু ফুল ভোল্টেজও অ্যাপ্লাই করতে হবে, আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা অটো ট্রান্সফরমার আছে, এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করছি। ফুল রেটেড ভোল্টেজ যেটা আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা ফুল আছে, যদি আমরা এটাকে ধরো একটা 440 ভোল্টের সাপ্লাই ধরে নিই, আমরা কিন্তু 440 ভোল্ট অ্যান্ড 50 হার্জের সাপ্লাইটাকে ডাইরেক্টলি মোটরের টার্মিনালে অ্যাপ্লাই করছি না। যদি আমরা 440 ভোল্ট সাপ্লাইটাকে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে দিতাম এই মোটরের টার্মিনালে, স্টেটার টার্মিনালে, এবং তারপরে এই রোটরটাকে আমরা ঘুরতে বাধা দিতাম, তখন কিন্তু বেশি একটু টাইম ধরে যদি ব্যাপারটা করি তাহলে কিন্তু মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং এই টেস্ট কোনো মতেই আমাদের ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করে করা হয় না। তো কখন করা হয়? এটার জন্য আমাদেরকে এখানে অটো ট্রান্সফরমার ইউজ করতে হয়েছে। এই অটো ট্রান্সফরমার ইউজ করে আমরা অল্প অল্প করে ভোল্টেজ অ্যাপ্লাই করব, এবং সেই সময় আমরা দেখব যে অল্প অল্প যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন এই অ্যামমিটার, এখানে একটা অ্যামমিটার তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাদের স্টেটারের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, মানে এই লাইনের সঙ্গে যুক্ত আছে, যেটা স্টেটারে ফিট করেছে সেই লাইনের সঙ্গে যুক্ত আছে। এই অ্যামমিটারের রিডিংটা আমরা দেখতে থাকবো। ঠিক আছে, এই অ্যামমিটার আছে, এখানে একটা ভোল্ট মিটারও আছে, দুটো ফেজের মধ্যে প্যারালালি ভোল্ট মিটার লাগানো আছে, এবং এই W1 এবং W2 যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়াট মিটার, এর মাধ্যমে আমরা পাওয়ার রেটিংটা পেয়ে যাবো। তো যেটা করতে হবে এই টেস্টে, আমরা প্রথমত রোটরটাকে তো জ্যাম করে দিলাম, রোটরটাকে আমরা ঘুরতে দিচ্ছি না। তা রোটর যখন ঘুরতে পারছে না সেই পরিস্থিতিতে রোটরটা কিন্তু ঘোরার
চেষ্টা করছে অথচ পারছে না, সেই পরিস্থিতিতে কিন্তু একটা কারেন্ট ড্র করবে মোটরটা সাপ্লাই থেকে, এবং সেই কারেন্টটা আমাদেরকে এই অ্যামিটারের রিডিং থেকে আমাদেরকে দেখতে হবে। এবার দেখতে হবে যে এই কারেন্ট যেন কোনো মতেই বেড়ে বেড়ে আমাদের মোটরের যে ফুল লোড কারেন্ট, মানে রেটেড কারেন্ট, মোটরের গায়ে তো একটা রেটিং থাকবে, রেটেড কারেন্টের ভ্যালু লেখা থাকবে। যদি মোটরের রেটেড কারেন্ট ধরো 50 অ্যাম্পিয়ার হয়, আমরা কিন্তু কোনো মতেই এই কারেন্ট যেটা অ্যামিটারে আমরা দেখতে পাবো সেই কারেন্টটাকে কিন্তু 50 ইন্টু 2 টাইমস বা 2.5 টাইমস, মোটামুটি এইটুকু রেঞ্জের মধ্যে আমরা ম্যাক্সিমাম নিয়ে যেতে পারি, তার থেকে বেশি কিন্তু তুলবো না। ঠিক আছে, যদি 50 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট হয়, ম্যাক্সিমাম আমরা 125 পর্যন্ত তুলতে পারি, বা 100 পর্যন্ত তুললেও হবে, দ্বিগুণ পর্যন্ত তুললেও হবে এই টেস্ট করবার জন্য, তার থেকে বেশি জেনারেলি করা হয় না। তো যেটা আমরা দেখতে পাবো যে এই রেটেড কারেন্টটা পাঠানোর জন্য আমাকে কিন্তু এখানে যে অটো ট্রান্সফরমার আছে তার মাধ্যমে আমরা যে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজটা কিন্তু আমাদের রেটেড ভোল্টেজের থেকে তুলনায় অনেক কম, রেটেড ভোল্টেজের থেকে অনেক কম হবে। এই কারণে এই যে ভোল্টেজটা আমরা এখানে অ্যাপ্লাই করব ফর সেন্ডিং দিস অ্যামাউন্ট অফ কারেন্ট, এই ভোল্টেজটার পরিমাণ কিন্তু আমাদের রেটেড ভোল্টেজের থেকে অনেকটাই কম হবে। তো এই যে টেস্টটা করব, এই টেস্ট থেকে আমরা কি পেয়ে যাব না, যখন আমরা ধরো এই টেস্টিংটা পারফর্ম করছি তার ডেসক্রিপশনটা এবার দেখা যাক না। দ্য রোটর ইজ ব্লকড বাই সাম মিনস, দ্য রিডিংস অফ দ্য অ্যামমিটার, ভোল্টমিটার অ্যান্ড ওয়াটমিটার আর রেকর্ডেড অ্যাট ইচ স্টেপ, taking precaution that the readings above the full load current are taken very quickly to avoid overheating. এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে যখন আমরা রোটরটাকে কোনোভাবে ব্লক করে দিয়েছি, তখন আমরা অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটারের রিডিংটা তো নোট ডাউন করছি, এবং আমরা আস্তে আস্তে কারেন্টটাকে বাড়াচ্ছি, ভোল্টেজটাকে আমরা বাড়াচ্ছি। এখানে এই যে আমাদের অটো ট্রান্সফরমার আছে, অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে আস্তে আস্তে ইনক্রিজ করছি, আর যত আমরা ভোল্টেজটাকে ইনক্রিজ করব তত কি হবে, এই কারেন্ট যেটা ফ্লো করছে এখানে সেই কারেন্টটাও বাড়বে, কারেন্টটাও বাড়বে। এবার কারেন্টটা যখন বেড়ে আমাদের রেটেড কারেন্টের থেকে উপরে হয়ে যাচ্ছে, আমাদের রেটেড কারেন্ট ধরো আইআর বা আইএফএল, এই ফুল লোড কারেন্ট বা রেটেড কারেন্ট, এর উপরে যখন কারেন্টের ভ্যালুটা পৌঁছে যাচ্ছে, তখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে তারপরে ফুল লোড কারেন্টের পরের যে স্টেপগুলো বা তখন যে আমরা ভোল্টেজটাকে বাড়াচ্ছি, সেই সময় লক্ষ্য রাখতে হবে সেই কাজটা যেন খুব দ্রুততার সঙ্গে করা হয়। কারণ সেই সময় যদি আমরা অনেক টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াতে থাকি, তাহলে কি হবে যে আমাদের কারেন্টটা, মানে সেটা তো রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট, সেটা জেনারেলি আমরা দীর্ঘ সময় ধরে মোটরে ফ্লো করাতে অ্যালাউ করা উচিত নয়। কিন্তু তাও যদি আমরা করি টেস্টিং পারপাসে, সেটাকেও খুব দ্রুততার সঙ্গে করতে হবে, যাতে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট যদি ফ্লো করেও সেটা যেন বেশি টাইম ধরে ফ্লো না করে, অল্প সময়ের মধ্যে যেন টেস্টটাকে পারফর্ম করে ফেলা যায়। এটা প্রিকশনারি মেজার্স হিসাবে খেয়াল রাখতে হবে এই টেস্টটা করবার সময়। এবার কি বলছে না, ইন দিস টেস্ট, এই টেস্টের সময় দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড বিইং লো, ফ্লাক্স ইজ লো, অ্যান্ড হেন্স দ্য আয়রন লসেস আর নেগলিজিবল, mechanical losses are absent, and hence the wattmeter reading can be taken as copper loss of the motor. জেনারেলি দেখা যায় যে আমরা যখন এরকম টেস্ট করছি, আমরা যখন এরকম টেস্টিংটা করছি কোনো একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, যে টেস্টের নাম হচ্ছে ব্লক রোটর টেস্ট। ব্লক রোটর টেস্ট মানে আমরা রোটরটাকে ঘুরতে দিচ্ছি না, কোনোভাবে এটাকে আমরা ঘোরাটাকে বন্ধ করে দিয়েছি, এবং আমরা অটো ট্রান্সফরমারের মাধ্যমে অল্প অল্প করে ভোল্টেজটাকে বৃদ্ধি করছি, এবং আমরা রেটেড কারেন্ট বা তার থেকে বেশি কারেন্ট পাঠানোর চেষ্টা করছি। কিন্তু এই যে টেস্টিং প্রসিডিওর, এই সময় আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব অটো ট্রান্সফরমারের মাধ্যমে, এটা কিন্তু রেটেড ভোল্টেজের তুলনায় অনেক কম হবে। ধরো রেটেড ভোল্টেজ যা আমার আছে, রেটেড ভোল্টেজ যদি ভিআর হয়, মনে করো আমাদের এখানে 0.1 ইন্টু ভিআর এই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাচ্ছে, বা 0.1 বা 2, ধরো 0.1 অফ রেটেড ভোল্টেজ, মানে আমাদের রেটেড ভোল্টেজ মনে করো আমাদের 415 ভোল্ট, এই মোটরটার ক্ষেত্রে রেটেড ভোল্টেজ মনে করো 415 ভোল্ট। তাহলে হয়তো দেখা যাবে এর মধ্যে রেটেড কারেন্ট পাঠানোর জন্য আমাদের হয়তো 0.1 ইন্টু ভিআর মানে 41 ভোল্ট যদি আমরা এখানে অটো ট্রান্সফরমারের মাধ্যমে তৈরি করতে পারি, তাহলেই আমাদের এখানে রেটেড কারেন্ট আমরা পাঠাতে পারছি। হয়তো এরকম পরিস্থিতি আমরা লক্ষ্য করব। ঠিক আছে, এর মানেটা কি? মানে আমাদেরকে কিন্তু ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে না, খুব সামান্য পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করেই আমরা এই
রেটেড কারেন্টটাকে এখানে পাঠাতে পারছি। এবার ভোল্টেজটাকে আরো বাড়াবো আমরা, যাতে রেটেড কারেন্টের থেকেও বেশি কারেন্ট ফ্লো করে, কিন্তু দেখতে হবে সেটা যেন দ্রুততার সঙ্গে হয়, কারণ দীর্ঘ সময় ধরে আমরা বেশি কারেন্ট অ্যাবাভ দ্য রেটেড কারেন্ট আমরা অ্যালাউ করতে পারি না। এখন একটা জিনিস দেখো, যখন আমরা এরকম 0.1 অফ ভিআর এই পরিমাণ ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, মানে এটা তো রেটেড ভোল্টেজের থেকে অনেক কম ভোল্টেজ। তা যখন ভোল্টেজটা কম, তখন কোনটা কম হবে? ভোল্টেজের সঙ্গে ফ্লাক্সের একটা রিলেশন আছে আমরা জানি। ভোল্টেজ যদি কম হয় তাহলে তখন ফ্লাক্সটাও কম হবে, কারণ আমরা জানি কি, আমরা জানি যে ভি ভ্যারিজাস ফাই, ভি ভ্যারিজাস ফাই। এখন ভোল্টেজটা যদি ধরো রেটেড ভোল্টেজের থেকে 1/10 হয় বা 10% হয়, তাহলে ফ্লাক্স যেটা হবে সেটাও আমাদের রেটেড ফ্লাক্সের থেকে 10%ই হবে। এখন ফ্লাক্সটা যদি কম হয় তাহলে আমাদের কি কম হবে? ফ্লাক্স ডেনসিটি, যেটা বিএম, সেটা আমরা কি জানি? ফ্লাক্স ডেনসিটি মানে আমরা জানি ফাই বাই এরিয়া। তাহলে ফ্লাক্সটা যদি আমাদের কম হয়, যেহেতু ভোল্টেজটা কম তাহলে ফ্লাক্সটাও কম। এবার ফ্লাক্সটা যদি আমাদের কম হয় তাহলে আমাদের বিএমটাও কম, আর বিএম যদি কম হয় তাহলে আমরা কি জানি? আমাদের যে এডি কারেন্ট সেটা হচ্ছে আমাদের বিএম স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, যেটা আমাদের আয়রন লস, তার মধ্যে মেন কি আছে? এডি কারেন্ট লস। এবার এডি কারেন্ট মানে আমরা বিএম স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে দেখো, এটা ফাইটা অলরেডি 0.1 টাইমস রেটেড ভোল্টেজের, তাহলে যেটা আমাদের ফাই স্কোয়ার যেটা হবে বা বিএম স্কোয়ার যেটা হবে সেটা কি হবে? 0.1 ইন্টু 0.1 মানে 0.01 টাইমস অফ দ্য রেটেড এডি কারেন্ট। মানে রেটেড কন্ডিশনে বা রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে যতটা এডি কারেন্ট লস হতো, তার হয়তো 1% এডি কারেন্ট লস এই পরিস্থিতিতে ঘটবে। তার মানে বুঝতেই পারছো, এই সময়ে আমাদের যে আয়রন লসটা হয় সেটার পরিমাণটা কিন্তু নেগলিজিবলি স্মল হবে, খুবই স্মল হবে, কারণ আমরা এক্ষেত্রে ভোল্টেজটা খুবই সামান্য অ্যাপ্লাই করেছি। সেই কারণে এক্ষেত্রে আয়রন লসের পরিমাণটা খুবই সামান্য হবে। এবং যেহেতু আমরা রোটরটাকে অলরেডি জ্যাম করে রেখেছি বা ঘুরতে দিচ্ছি না, সুতরাং এখানে ফ্রিকশনাল লস হওয়ারও কোনো গল্প নেই, ওয়াইন্ডেজ লস হওয়ারও কোনো গল্প নেই। সুতরাং মেকানিক্যাল লসটাও এক্ষেত্রে নেই। তাহলে যেটুকু লস এখানে আছে, মানে যেটুকু পাওয়ার এই মোটরটা ড্র করছে ফ্রম দা সাপ্লাই, সেটা কিসের জন্য করছে? সেই পাওয়ার সাপ্লাইটাই ড্র করছে কেবলমাত্র মোটরের যে ওয়াইন্ডিংস গুলো আছে, সেই ওয়াইন্ডিংস গুলোর মধ্যে ঘটে চলা যে কপার লস, অর্থাৎ আই স্কোয়ার আর লস, এটুকুটাকে সাপ্লাই করবার জন্য। এছাড়া তো আর কোনো কারণ নেই। তার মানে এই টেস্টের মাধ্যমে এই যে ওয়াট মিটার W1 এবং W2, তাদের রিডিং দুটোকে যোগ করে আমরা যে রেটিংটা পাবো, সেই রিডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে মোটরটা কত পরিমাণ আই স্কোয়ার আর লস কনজিউম করছে, বা আই স্কোয়ার আর লস মোটরটার মধ্যে কতটা হচ্ছে সেটার ভ্যালু। ঠিক আছে, সুতরাং এই ব্লক রোটর টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা মোটরটার মধ্যে কতটা পরিমাণে কপার লস হচ্ছে, অর্থাৎ আই স্কোয়ার আর লস হচ্ছে, সেই ডেটাটুকু পাচ্ছি। এবং আর কি কি পাচ্ছি? আরো তার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আমরা আই স্কোয়ার আর লস পাচ্ছি, W1 W2 রিডিং যোগ করে আমরা এখানে অ্যামমিটারের রিডিং পাচ্ছি, আমরা এখান থেকে ভোল্ট মিটারের রিডিং পাচ্ছি, এবং এই ওয়াট মিটারের রিডিং থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। আর যেটা হবে এক্ষেত্রে, যে ইম্পিডেন্স যেটা হবে, ইম্পিডেন্স মানে কি? মানে দেখো, যখন আমাদের এই কন্ডিশন হচ্ছে, যখন আমরা রোটরটাকে ব্লক করে রেখেছি, রোটরটাকে যখন আমরা ব্লক কন্ডিশনে রেখেছি, সেই সময়ে মোটরটা যে কারেন্ট ড্র করছে সাপ্লাই থেকে, সেই কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য কে আছে এখানে? সেই কারেন্টটাকে অপোজ করবার জন্য কে আছে? এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটাকে অপোজ করবার জন্য কে আছে? রোটর রেজিস্ট্যান্স তো নেই, রোটরে তো কোনো রেজিস্ট্যান্স নেই, কারণ রোটরটাকে তো আমরা কি করে রেখেছি? ব্লক করে রেখেছি। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের এই কারেন্টটাকে অপোজ করবার জন্য, সরি, রোটর রেজিস্ট্যান্স নেই বলাটা ভুল হবে, মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কারেন্ট যেটা ড্র করছে মোটরটা, সেটা আমাদের এখানে লোড তো কিছু কানেক্টেড নেই, মানে রোটরের সঙ্গে যে শ্যাফট আছে, সেই শ্যাফটের উপরে কোনো লোড তো আমরা অ্যাপ্লাই করছি না, কারণ মোটরটা তো ঘুরছেই না, তাহলে শ্যাফটের উপরে কোনো লোড নেই। এবং তার মানে এই যে কারেন্টটা ফ্লো করছে এখানে, সেই কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য আমরা বলতে পারি এখানে কোনো লোড রেজিস্ট্যান্স বলে কিছু নেই। লোড রেজিস্ট্যান্স মানে যেটাকে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বলে থাকি, সেরকম কোনো বাধা কিন্তু এখানে নেই। তাহলে এখানে বাধাটা কে দিচ্ছে? বাধাটা দিচ্ছে না আমাদের এই যে মোটরটা, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, তার নিজের ইন্টারনাল যে ইম্পিডেন্স, সেটার জন্যই এই কারেন্টটা বাধাপ্রাপ্ত হবে। তাছাড়া এই কারেন্টটাকে বাধা দেওয়ার মতো আর কেউ এখানে নেই। তো এবার যদি আমরা ধরে নিই যে আমরা আই কারেন্ট ফ্লো হতে দেখছি,
যখন আমরা রোটরটাকে ব্লক কন্ডিশনে রেখেছি তখন কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটার মান যদি আই হয় এবং যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজ যদি ভি হয়, তাহলে আই ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, ভি ডিভাইডেড বাই জেড বিআর। ঠিক আছে, জেড বিআর। এখানে জেড স্ট্যান্ডস ফর হচ্ছে ইম্পিডেন্স এন্ড বিআর এই কথাটার মানে হচ্ছে ব্লক রোটর, মানে ব্লক রোটর কন্ডিশনে এটার যে ইম্পিডেন্সটা আছে সেটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই যে জেড বিআর যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। এটার মান কত হচ্ছে না, সরি, এটার মান হয়ে যাচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই আই। ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করেছি, এই ভোল্টেজটা কত ভোল্টেজ হয় জেনারেলি বললাম, এই ভোল্টেজটা হচ্ছে রেটেড ভোল্টেজের তুলনায় অনেকটাই কম একটা ভোল্টেজ। আর এই কারেন্টটা কত, এটা হতে পারে আমাদের রেটেড কারেন্ট, অথবা আমরা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্টও করতে পারি, আপ টু 2.5 টাইমস অফ দ্য রেটেড কারেন্ট। এই পরিমাণ পর্যন্ত কারেন্টটা বাড়তে পারে, আর সেই জন্য করেসপন্ডিংলি ভোল্টেজটাও বেশি হতে পারে, কিন্তু এটা অবশ্যই আমাদের রেটেড ভোল্টেজের তুলনায় অনেকাংশেই কম থাকবে। এখন এই যে রেশিও বার করে আমরা ইম্পিডেন্সের ভ্যালুটা বার করব, ইম্পিডেন্সের ভ্যালুটা আমরা বার করে ফেলবো। ওয়াটমিটারের যে রিডিংটা আমরা পাচ্ছি, ওয়াটমিটারের রিডিং অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ওয়াটমিটারের রিডিং থেকে আমরা কি পেয়ে যাবো বলো, W1 প্লাস W2 করে যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য হবে বললাম, এই লসটা কিসের জন্য, কপার লস। এটা হচ্ছে কেবলমাত্র কপার লস। তাহলে প্রত্যেকটা ফেজের যে ওয়াইন্ডিংস আছে, তিনটে ফেজ আছে তো, তিনটে ফেজের যে কপার লস 3 ইন্টু আই স্কোয়ার আর, এটাই হয়ে গেল আমাদের কপার লস। তাহলে W1 প্লাস W2, আমরা আই এর ভ্যালু জানি, আমরা আইটা তো জানি, কারণ এখান থেকে কত কারেন্ট যাচ্ছে আইটা তো আমরা অ্যামিটার দিয়ে মেপে ফেলছি, তাহলে আইটা আমরা জানি, আমরা ডাব্লুটাও জানি, আমরা ডাব্লুটাও জানি, আমরা আইটাও জানি। তাহলে এখান থেকে আমাদের আর বেরিয়ে যাবে। আর মানে কি, রেজিস্ট্যান্স, কত রেজিস্ট্যান্স আছে সেটা আমরা বার করে ফেললাম। তাহলে আর জানি, জেড জানি, তাহলে আর বাকি থাকে কি, রিঅ্যাকটেন্স। আমরা কি জানি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি, জেড স্কোয়ার। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার বা জেড বিআর স্কোয়ার। আমরা ব্লক রোটর কন্ডিশনে যেহেতু টেস্টটা করছি, জেড বিআর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটাও পেয়ে যাব, এক্স মানে ওই রুট আন্ডার জেড বিআর স্কোয়ার, জেড বিআর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই কন্ডিশনে তাহলে আমরা এর রিঅ্যাকটেন্সের ভ্যালুটুকুও পেয়ে গেলাম। সুতরাং আমরা সব ডেটা পেয়ে গেলাম। দেখো এই ব্লক ডেটার টেস্ট থেকে আমরা কত কিছু ডেটা পেলাম, আমরা কারেন্ট পেলাম, আমরা ভোল্টেজ পেলাম, আমরা কপার লস পেলাম, এবং তারপরে আমরা রেজিস্ট্যান্স পেলাম, এবং তারপরে আমরা রিঅ্যাকটেন্সও পেয়ে গেলাম। এই সমস্ত ডেটাগুলোকে আমরা এই টেস্টের মাধ্যমে ক্যালকুলেট করব। এবং এই টেস্ট যখন করব, প্রথমে আমরা ভোল্টেজটাকে কম রাখবো, আস্তে আস্তে অটো ট্রান্সফরমারের ভোল্টেজটাকে বাড়াবো, দিয়ে রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট পর্যন্ত দেখবো। তারপরে রেটেড কারেন্টের উপরে যখন আমরা আরো নিয়ে যেতে চাইবো তখন আমরা ভোল্টেজটাকে আরো বাড়াবো, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই সময় যেন কম সময়ের মধ্যে টেস্টটাকে করে ফেলা যায়, মানে বেশি সময় ধরে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট যেন ফ্লো না করে, এটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে এটার যে আমরা ডেটাগুলো পাবো সেই ডেটাগুলোকে নিয়ে আমরা প্লট করব, গ্রাফিক্যালি প্লট করব। ঠিক আছে, এখানে একটা বলেছে যে ইট ইজ সিন ফ্রম দ্য ফিগার 5 দ্যাট ইম্পিডেন্স ফলস উইথ higher values of currents. It is because the reduced leakage reactance due to saturation of the teeth. মানে এই যে ডেটাগুলো আমরা পেলাম, এই টেস্টের মাধ্যমে যে ডেটাগুলোকে পেলাম সেগুলোকে এবার আমরা একটা গ্রাফ পেপারে প্লট করব। এই টেস্টের মাধ্যমে প্রাপ্ত ডেটাগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে প্লট করবার চেষ্টা করেছি। তো দেখো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি দেখিয়েছে, ইম্পিডেন্স দেখিয়েছে এবং পাওয়ার দেখিয়েছে, পার্সেন্টেজ অফ পাওয়ার। এবং ওয়াই অ্যাক্সিসের এই দিকটাতে এইগুলো যেটা দেখিয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। আর এটা হচ্ছে পার্সেন্টেজ ইম্পিডেন্স, মানে কি, পার্সেন্টেজ ইম্পিডেন্সও হতে পারে, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সও হতে পারে, পার্সেন্টেজ রেজিস্ট্যান্সও হতে পারে। ঠিক আছে, পার্সেন্টেজ ইম্পিডেন্স কি করে বার করে, ধরো তোমাদের রেটেড ভোল্টেজ যা আছে
আর আমরা ধরো রেটেড কারেন্ট যদি ওই ইম্পিডেন্সের মধ্যে দিয়ে ফ্লো করাই তাহলে কতটা ড্রপ হবে, আই ইন্টু জেড, এই পরিমাণ ড্রপ হবে। তো জেড ইম্পিডেন্স, তার মধ্যে যদি আমরা রেটেড কারেন্ট আই কে ফ্লো করাই তাহলে কতটা ভোল্টেজ ড্রপ হবে, আই ইন্টু জেড। আই ইন্টু জেড ডিভাইডেড বাই রেটেড ভোল্টেজ মানে ভিআর, এই যে রেশিও তাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব কি, তাহলেই আমরা পেয়ে যাব পার্সেন্টেজ ইম্পিডেন্সের ভ্যালু। সেরকম ভাবেই পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত হবে, আই ইন্টু এক্স, আই ইন্টু এক্স ডিভাইডেড বাই রেটেড ভোল্টেজ, যেটা আমরা পাবো তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। এবং একইভাবে রেজিস্ট্যান্স যেটা আছে তার মধ্যে যদি আই কারেন্ট আমরা ফ্লো করাই, আই ইন্টু আর এই হলো ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই ভি ইন্টু ভিআর মানে রেটেড ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই 100%, এই করে আমরা যেটি পাবো সেটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে পার্সেন্টেজ ইম্পিডেন্স যেটা লিখেছে তার অর্থ এইগুলো, আর এইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আর এখানে এক্স অ্যাক্সিস বরাবর দেখিয়েছে হচ্ছে আমাদের নর্মাল কারেন্ট, যেটা আমাদের পার্সেন্টেজ অফ নর্মাল কারেন্ট কতটা ফ্লো করেছে। তো প্রথমে দেখো, যখন আমাদের নর্মাল কারেন্ট জিরো, যখন আমাদের জিরো কারেন্ট আছে তখন আমাদের পাওয়ার যেটা আছে পাওয়ারটাও জিরোই হবে। তা এখানে আমাদের যে পাওয়ারটা ড্র করেছে মোটরটা, সেই পাওয়ারটা কিসের জন্য ড্র করেছে, এই যে যখন ব্লক রোটর টেস্ট করছি সেই সময় পাওয়ারটা কিসের জন্য ড্র করেছে বলো, এই যে পাওয়ার ব্লক রোটর টেস্টের সময় মোটরটা ড্র করছে সেটার পারপাসটা কি, কিসের জন্য, কেবলমাত্র একটাই পারপাস, সেটা হচ্ছে কপার লস, কপার লসের জন্য। সেটা হচ্ছে কপার লস মানে কি, আই স্কোয়ার আর লস। ঠিক আছে, আই স্কোয়ার আর লস। তাহলে পাওয়ার যেটা ড্র করবে এই টেস্টের সময়, সেই পাওয়ার ড্র যেটা করছে এই টেস্ট পারপাসে, সেটা হচ্ছে আমাদের কেবলমাত্র কপার লসের জন্য। ঠিক আছে, এবার কপার লস মানে আমরা কি জানতে পারছি, কপার লস হচ্ছে আমাদের আই স্কোয়ার আর লস, মানে পি ইজিক্যাল টু এক্ষেত্রে হচ্ছে আই স্কোয়ার আর। আমি জাস্ট একটা ফেজের জন্য বলছি, তিনটে ফেজের জন্য 3 আই স্কোয়ার আর হবে। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, পি ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার, পি ভ্যারিজ অ্যাজ কত, আই স্কোয়ার। ঠিক আছে না, পি ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার। তাহলে পার্সেন্টেজ অফ কারেন্ট, সরি পার্সেন্টেজ অফ যে পাওয়ার, সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে সেটা আই এর সঙ্গে কিভাবে ভ্যারি করছে, স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার যদি হয় সেটা কিসের মতো গ্রাফ হয় একটা বলো, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার কিসের গ্রাফ, প্যারাবোলা, প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলা। তাহলে প্যারাবোলা তোমরা জানো কিভাবে আঁকতে হয়, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, এটা প্যারাবোলা কিভাবে আঁকো, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, এটা যদি একটা প্যারাবোলা হয় সেটাকে আমরা কিভাবে ড্র করি বলো। এটা হচ্ছে ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা ধরো আমাদের এক্স অ্যাক্সিস। আমরা নেগেটিভটাকে নেব না এক্ষেত্রে, প্যারাবোলা হলে অবশ্য নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, এটা দেখতে এরকম হয়, এরকম হয়, তাই তো। এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, প্যারাবোলাটা এরকম দেখতে হয়। তাহলে তোমার এক্ষেত্রে যেটা আমার পাচ্ছি যে পাওয়ার, মানে এখানে আমাদের এক্স অ্যাক্সিসের জায়গায় আই আছে, এক্স এর জায়গায় আমার আই স্কোয়ার আছে, আর ওয়াই এর জায়গায় আমার পি আছে। তাহলে এটার গ্রাফটাও কিরকম হবে, এই প্যারাবোলার মতোই দেখতে হবে। তার জন্যই দেখো এই গ্রাফটা প্যারাবোলার মতো দেখতে হয়েছে, পাওয়ারের যে গ্রাফটা সেটা দেখো প্যারাবোলার মতো দেখতে হয়েছে। নেগেটিভ হাফ সাইকেলটা হবে না, মানে নেগেটিভের দিকে তো আর হওয়া সম্ভব নয়, কারণ কারেন্ট তো আর নেগেটিভ করিনি আমি, কারেন্ট নেগেটিভ হয়নি, আর নেগেটিভ হলেও আই স্কোয়ারটা পজিটিভই হতো। তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা প্যারাবোলার মতো দেখতে, পাওয়ারের গ্রাফটা এই কারণেই হচ্ছে এরকম একটা প্যারাবোলা টাইপের দেখতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো যত আমার কারেন্ট বেড়েছে, যখন আমার 50% কারেন্ট, তখন হয়তো আমার পাওয়ার লেগেছে এতটা। সাপোজ এটা হচ্ছে ধরো খুব কম, এটা ধরো আমাদের 3% মতো পাওয়ার লেগেছে। যখন আমাদের 100% অ্যাপ্লাই করেছি তখন হয়তো আমাদের মোটামুটি 7% মতো পাওয়ার লেগেছে। যখন আমরা 150% করেছি তখন হয়তো 12% লেগেছে। যখন আমরা প্রায় 180% অ্যাপ্লাই করে দিয়েছি তখন হয়তো আমাদের 18% লেগেছে। যখন আমরা প্রায় 200% অ্যাপ্লাই করে দিয়েছি তখন 20% ছাড়িয়ে গেছে। মানে যত আমরা কারেন্টটাকে বাড়িয়েছি তত আমাদের পাওয়ার যেটা ড্র করছে সাপ্লাই থেকে সেটার পরিমাণটা অ্যাজ এ স্কোয়ার অফ দ্য কারেন্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর যেটা আমাদের অন্যান্য গ্রাফ গুলো আছে যার মধ্যে আমাদের ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সের গ্রাফটা কিরকম হচ্ছে, ইম্পিডেন্সের গ্রাফটা দেখো, ইম্পিডেন্সের গ্রাফটা মোটামুটি কনস্ট্যান্টই আছে, মোটামুটি কনস্ট্যান্টই আছে। কিন্তু সরি, আমরা প্রথমে রিঅ্যাকট্যান্সটাই বলি। রিঅ্যাকট্যান্সে যেটা হচ্ছে দেখো, রিঅ্যাকট্যান্সের গ্রাফটা মোটামুটি প্রথমে কনস্ট্যান্টই আছে। তারপরে যখন এই 150%কে ছাড়িয়ে যাচ্ছে, মানে অ্যাবাভ 150%, তখন দেখো একটু হালকা করে ডিপ করেছে, এটা হালকা করে একটু ডিপ করেছে। এর কারণটা কি, এর কারণ হচ্ছে যে আমাদের যে স্লটস গুলো আছে,
স্টেটার স্লটস, সেই সমস্ত স্লটসে ওয়াইন্ডিংস থাকে এবং এই স্লটসগুলোর মধ্যে কিছুটা এয়ার গ্যাপ থাকতে পারে। এবার যখন কারেন্টের অ্যামাউন্টটা এত বেড়ে যাচ্ছে তখন তো ফ্লাক্সটাও প্রচুর বাড়ছে, এবং কারেন্টের অ্যামাউন্ট এত বেড়ে যাওয়ার জন্য লিকেজ যে ফ্লাক্স তার পরিমাণটা কিন্তু খুবই কমে যাচ্ছে। এবং এই লিকেজ ফ্লাক্সটা আমাদের কমে যাওয়ার কারণ কি না, টিপ যেগুলো আছে স্টেটার টিপ সেগুলো হচ্ছে স্যাচুরেট করে যাচ্ছে, মানে ওগুলোর আর ম্যাগনেটাইজেশনের ক্ষমতা নেই এবং আর কোনো লিকেজ হচ্ছে না। তার মানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই লিকেজ রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা কমে যাচ্ছে, এবং সেই কারণবশতই তোমরা দেখতে পাচ্ছ এইখানে গ্রাফটা একটু নিচের দিকে নেমেছে, এইখানে গ্রাফটা নিচের দিকে নেমেছে, ঠিক আছে। অ্যান্ড এই কারণেই যেটা এডি কারেন্ট লস যেটা হয় কন্ডাক্টার্স গুলোর মধ্যে, যেহেতু এই সমস্ত লিকেজ কারেন্টটা কমে যাচ্ছে, লিকেজ কারেন্ট যেহেতু কমে যাচ্ছে, লিকেজ কারেন্ট কমার ফলে এই লিকেজ কারেন্টগুলোই তো বেসিক্যালি আমাদের যে স্টেটার সেখানে কোনো কোনো জায়গাতে এডি কারেন্টের মতো করে ছোট ছোট লুপ তৈরি করে। তো লিকেজ কারেন্টই যখন কমে যাচ্ছে তার জন্য ডিপেন্ডেন্ট যে এডি কারেন্ট যেটা হতো সামান্য হলেও যেটা হতো সেটার পরিমাণটাও খুব কমে যাচ্ছে। মানে এমনিতেই এখানে এডি কারেন্ট লস বিশেষ হচ্ছিল না, যেহেতু এই টেস্টে আমরা পারফর্ম করছি খুব লো ভোল্টেজে, তো এমনিতেই হচ্ছিল না, তার উপরে আরো কমে যাচ্ছে। মিনস আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এর রেজিস্ট্যান্স যেটা হবে, যেটা এডি কারেন্টের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট, মানে রেজিস্ট্যান্সটা যত আমাদের বাড়বে, কখন রেজিস্ট্যান্স বাড়া মানে হচ্ছে এডি কারেন্ট লসটাও বাড়া, কিন্তু এডি কারেন্ট লস কমছে ক্ষেত্রে, এমনিতেই কম ছিল, তার উপরে আবার লিকেজ ফ্লাক্সটা কমে যাওয়াতে আরো কমে যাচ্ছে, তো রেজিস্ট্যান্সও অল্প করে কমবে, তবে তার কমার হারটা এই রিঅ্যাক্টেন্স যে হারে কমছে তার তুলনায় অনেকটাই কম হবে, ঠিক আছে। এমনিতেই দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে অলরেডি অনেকটাই কম, কত না প্রায় 5%-এর থেকেও কম রেজিস্ট্যান্স, যেখানে রিঅ্যাক্টেন্সের ভ্যালু কিন্তু একটু বেশি আছে। এটা প্রথমত প্রায় 14%-এর কাছাকাছি ছিল, সেখান থেকে আস্তে আস্তে গিয়ে ওই যখন হায়ার কারেন্টে পৌঁছে গেছে তখন কারেন্ট রিঅ্যাক্টেন্সটা একটু কমেছে, আর রেজিস্ট্যান্সটা এমনিতেই আরো কম ছিল, 4%-এর মতো ছিল, সেটাও একদম হায়ার ফ্লাক্সে গিয়ে আর একটু কমেছে, কিন্তু যেটা কমার হার সেটা হচ্ছে রিঅ্যাক্টেন্সের ক্ষেত্রে বেশি থাকবে। এবং রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্স উভয়ই যদি কমে তাহলে আমরা কি বলতে পারি, আমাদের যে ইম্পিডেন্স যেটা জেড, জেড মানে কি √r² + x², তাহলে রেজিস্ট্যান্সও কমছে রিঅ্যাক্টেন্সও কমছে, তাহলে উভয়ের যে মিলিত প্রভাব তার জন্য আমাদের এইটাও কমবে, জেডটাও কমবে। এবং জেডটাও দেখো ইম্পিডেন্সের যে গ্রাফ, যেটা প্রথমত আমাদের প্রায় 19% বা 18% মতো ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কনস্ট্যান্টই ছিল, এবং হায়ার যখন এটা কারেন্টে পৌঁছে গেল, মানে অ্যাবাভ 150% অফ দ্য নর্মাল কারেন্ট, সেই জায়গায় গিয়ে এটা কিন্তু আরো একটু দ্রুত হারে কমলো ইম্পিডেন্সের ভ্যালুটা। আর পাওয়ার ফ্যাক্টর যেটা আছে, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ হচ্ছে এইটা, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ হচ্ছে এইটা। এটা দেখো প্রথমত যা ছিল এরকম রেঞ্জে ছিল, পাওয়ার ফ্যাক্টরটা মোটামুটি 0.4-এর থেকে একটু কম ছিল। তারপরে এইটা যখন যখন আমাদের এই রিঅ্যাক্টেন্সটা খুব কমলো, রিঅ্যাক্টেন্সটা যখন কমলো ডিউ টু দ্য স্যাচুরেশন অফ দ্য টিথ, এই সমস্ত কারণে যখন রিঅ্যাক্টেন্সটা কমা স্টার্ট করলো, সেই সময় থেকে কিন্তু এটা একটু 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 করে বাড়তে শুরু করেছে, কারণ আমরা জানি রিঅ্যাক্টেন্স যত কমবে পাওয়ার ফ্যাক্টর তত ইমপ্রুভ করবে। সুতরাং এই জায়গায় কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরটা একটু ইমপ্রুভ করেছে যখন এই রিঅ্যাক্টেন্সটা খুব কমে গেছে। তো এইরকম একটা গ্রাফিক্যাল প্লট আমরা দেখতে পাবো। এই টেস্টটা যখন আমরা পারফর্ম করব, দ্য ব্লক রোটর টেস্ট, একটা 3-ফেজ ইন্ডাকশন মোটরের উপরে ব্লক রোটর টেস্ট যখন পারফর্ম করা হবে, তখন কিন্তু আমরা এরকম গ্রাফিক্যাল একটা নেচার দেখতে পাবো। এবং এই টেস্টের ডেটা যেটা আমাদের কাছে প্রোভাইডেড থাকবে, যেটা ম্যানুফ্যাকচারার তারা যে ডেটাটা প্রোভাইড করবে তার সঙ্গে কিন্তু আমরা ম্যাচ করে দেখব যে আমাদের এই টেস্টটার রেজাল্টটা ম্যাচ করছে না। যদি ম্যাচ করে তাহলে আমরা বলবো যে এই টেস্টের রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি, যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা এই রেঞ্জে থাকার কথা আছে কিনা, রিঅ্যাক্টেন্সটা এই রেঞ্জে থাকার কথা আছে কিনা, পাওয়ার ফ্যাক্টরটা এরকম থাকার কথা ঠিক ম্যাচ করছে কিনা, বা যেটা পাওয়ার লস হচ্ছে সেটাও আমাদের পারমিসিবল রেঞ্জের মধ্যে আছে কিনা, এই সমস্ত ডেটাগুলোকে আমরা এখান থেকে চেক করতে পারবো। যদি দেখা যায় এই সমস্ত টেস্টের রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি আছে, তখন আমরা ওই রুটিন টেস্ট অনুযায়ী যেটা আমরা করছি লক রোটর টেস্ট, এই টেস্টটা মোটরটাকে পাস বলে ধরে নেবো। আর যদি পাস করতে না পারে সেক্ষেত্রে মোটরটা রিজেক্টেড হবে, এই টেস্টে ফেল করে যাবে। এই হয়ে গেল আমাদের লক রোটর টেস্ট বা ব্লক রোটর টেস্ট। নেক্সট আরেকটা যে রুটিন টেস্ট আমাদের আছে সেটার নাম হচ্ছে মেজারমেন্ট অফ স্লিপ। মেজারমেন্ট অফ স্লিপ মানেটা কি? মেজারমেন্ট অফ স্লিপ কেন দরকার? Measurement of sleep is required to know the actual speed of the motor either at the no load or at the load condition, and check the results obtained
with those values provided by the designer। মানে মোটরটার কতটা স্লিপ হওয়া উচিত। স্লিপ মানে কি, তার যেটা সিঙ্ক্রোনাস স্পিড, ইন্ডাকশন মোটর যখন সিঙ্ক্রোনাস স্পিডে তো চলবে না, সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম স্পিডেই চলবে। এবার ওই যে সিঙ্ক্রোনাস স্পিড থেকে কতটা কম স্পিডে চলবে সেটাই তো স্লিপ। এবার এই স্লিপটা কতটা পারমিসিবল, মানে ম্যানুফ্যাকচারার যখন মোটরটা বিক্রি করেছে সে একটা বলে দিয়েছে যে এতটা পারমিসিবল স্লিপ আছে। এবার আমরা যখন অ্যাকচুয়ালি মোটরটাকে টেস্ট করব, সেটা নো লোডে হতে পারে বা সেটাকে আমরা ফুল লোডেও করতে পারি, লোডেড কন্ডিশনেও করতে পারি, দিয়ে দেখব যে মোটরটার যে স্লিপটা অ্যাকচুয়ালি কতটা হচ্ছে। এবং সেটা যদি আমাদের ম্যানুফ্যাকচারার যে ডেটাটা বলেছে যে এত থেকে এত পার্সেন্টের মধ্যে থাকবে, যদি সেটা থাকে তাহলে আমরা বলবো যে এই মোটরটা সেই স্লিপ টেস্টে পাস করলো। আদারওয়াইজ সেই টেস্টে পাস যদি না করতে পারে তাহলে মোটরটা রিজেক্টেড হবে এই টেস্টে। যদি কি হয় না, if there is much variation of the observed values, then the reasons for that should be searched out and rectified। যদি দেখা যায় যে অনেক ভ্যারিয়েশন হচ্ছে, যেটা বলে দিয়েছিল ম্যানুফ্যাকচারার যে এতটা স্লিপ থাকবে, আমরা অ্যাকচুয়াল টেস্ট করতে গিয়ে যদি দেখি যে তার থেকে অনেক বেশি স্লিপ থাকছে, অনেক বেশি ফ্লাকচুয়েশনস হচ্ছে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে সেটা মোটরের মধ্যে কোনো প্রবলেম আছে, কি কারণে হচ্ছে সেটা আমাদেরকে খুঁজতে হবে এবং সেই মতো রেকটিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার হচ্ছে আমাদেরকে 3 রকম পদ্ধতিতে এই স্লিপটা আমরা মেজার করতে পারি। প্রথমত হচ্ছে মেজারমেন্ট অফ দ্য অ্যাকচুয়াল স্পিড, যেটা হচ্ছে ট্যাকোমিটার মেথড। ট্যাকোমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে আমরা সরাসরি কোনো একটা ইন্ডাকশন মোটর কত স্পিডে রান করছে আমরা জানতে পারবো। ঠিক আছে, সেই টেস্ট, সেটার মাধ্যমে আমরা ডাইরেক্টলি তার যে শ্যাফট, সেই শ্যাফটের সঙ্গে একটা ট্যাকোমিটারকে কানেক্ট করব এবং ট্যাকোমিটারকে কানেক্ট করে আমরা সরাসরি সেখানে ডিসপ্লেতে দেখতে পাবো। অথবা এখন লেজার গাইডেড কিছু ট্যাকোমিটার আছে যার মাধ্যমেও আমরা সরাসরি ভাবে তার স্পিডটা দেখতে পারবো এই যন্ত্রের মাধ্যমে। অথবা হতে পারে গ্যালভানোমিটার মেথড, এটাও আর একটা মেথড যার মাধ্যমে আমরা মেজারমেন্ট অফ স্লিপ করতে পারি। আর একটা হচ্ছে স্ট্রোবোস্কোপিক মেথড। স্ট্রোবোস্কোপ নামক একটা যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আমরা কোনো একটা মোটরের কত স্পিডে মোটরটা ঘুরছে সেটাকে মেজার করতে পারি। তো এই বিভিন্ন, এগুলো হচ্ছে বিভিন্ন যন্ত্র। ট্যাকোমিটার একটা যন্ত্র, গ্যালভানোমিটার হচ্ছে একটা যন্ত্র যার মাধ্যমে আমরা মেজারমেন্ট অফ স্লিপ পারফর্ম করতে পারি, এবং স্ট্রোবোস্কোপও হলো আরেকটা যন্ত্র। এই সমস্ত যন্ত্রের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যেটা করব, সেটা মোটরটা অ্যাকচুয়ালি কত স্পিডে রান করছে সেই স্পিডটাকে নোট ডাউন করব। যদি ধরো আমরা একটা মোটর, তার নেম প্লেটে তো একটা ডেটা লেখা আছে, এনএস কত লেখা আছে, এনএস ধরো 1500 আরপিএম লেখা আছে। এবার আমরা মোটরটার স্পিডটাকে মাপবো, অ্যাকচুয়ালি ট্যাকোমিটারের মাধ্যমে মাপতে পারি, স্ট্রোবোস্কোপের মাধ্যমে মাপতে পারি, বা ওই গ্যালভানোমিটার মেথডের মাধ্যমে আমরা মেজার করতে পারি। দিয়ে হয়তো দেখলাম যে আমাদের যেটা এনআর মানে রোটর যেটা স্পিডে ঘুরছে সেই স্পিডটা ধরে নেওয়া যাক হয়তো 1450 আরপিএম হলো। তাহলে সেক্ষেত্রে আমাদের স্লিপ কত হবে? ধরো 1400 আরপিএম, 1450 আরপিএম এ আমার রোটরটা ঘুরছে, তাহলে সেক্ষেত্রে স্লিপ কত হবে? স্লিপ ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের 1500 মাইনাস 1450 বাই 1500। ঠিক আছে, এরকম করে আমরা একটা স্লিপের ভ্যালু পেয়ে যাব, স্লিপের একটা ভ্যালু পেয়ে যাব। এই যে টেস্টটা, এই টেস্টটাকে আমরা শুধুমাত্র নো লোডে করব না, আমরা লোড দিয়েও করব। আমরা লোড অ্যাপ্লাই করব মোটরের শ্যাফটের উপরে, এবং সেই সময়ও দেখবো যে মোটরটার স্পিড কত হচ্ছে এবং সেই কন্ডিশনেও স্লিপ কত হচ্ছে। এক্ষেত্রে স্লিপ কত হলো? 50 বাই 1500 মানে 0.33, 0.033, হ্যাঁ 0.033 এরকম একটা ভ্যালু এলো, মানে 3.3% মতো স্লিপ এলো। এবার মোটরটা যদি বলে যে পারমিসিবল স্লিপ হচ্ছে 5%, তাহলে আমি বলবো যে এটা ঠিক আছে, সেই রেঞ্জের মধ্যে আছে। এখন যদি দেখি যে মোটরটার স্পিড 1500 আরপিএম আর মোটরটাতে লোড চাপালাম আর স্পিডটা হয়ে গেল 1300 আরপিএম, তার মানে কি 200 বাই 1500, তখন স্লিপটা দেখো অনেক বেড়ে গেছে, প্রায় 15% স্লিপ হয়ে গেছে। তখন তো আর সেটাকে আমরা অ্যালাউ করবো না, তখন তো আর আমরা সেই মোটরটাকে আর অ্যালাউ করবো না। তার মানে এই মোটরের স্পিডটাকে বিভিন্ন মেথডের মাধ্যমে মেজার করে আমরা দেখব যে সেই ক্ষেত্রে স্লিপটার ভ্যালু কত রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে মোটরটা অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ মোটরটা এই স্লিপ টেস্টে ফেল করে যাবে। এবং এই স্লিপ টেস্টটা হচ্ছে একটা আমাদের রুটিন টেস্ট, এটা প্রত্যেকটি মোটরেই করতে হবে। আর সিঙ্ক্রোনাস স্পিডের ফর্মুলা কি? সিঙ্ক্রোনাস স্পিড অফ দ্য মোটর, সেটার ফর্মুলা হচ্ছে 120 f/p, যেখানে f হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এন্ড p হচ্ছে নাম্বার অফ পোলস। p হচ্ছে নাম্বার অফ পোলস। তাহলে এখান থেকে আমরা সিঙ্ক্রোনাস স্পিডটা পেয়ে যাব, অথবা মোটরের নেম প্লেট থেকেও আমরা সিঙ্ক্রোনাস স্পিডটা পেয়ে যাব। এবং স্পিডটাকে মেজার করব, সাপোজ হচ্ছে অ্যাকচুয়াল স্পিড বেরোলো na, তাহলে স্লিপ কত হলো? ns - na/ns, এই করে আমরা স্লিপটা পেয়ে যাব।
ঠিক আছে, তবে এই মেথডে অনেক সময় অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যায় না ট্যাকোমিটার মেথডে, যে কারণে অন্যান্য যে মেথড যেমন স্ট্রোবোস্কোপিক মেথড বা আমাদের গ্যালভানোমিটার মেথড এগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, গ্যালভানোমিটার মেথডটা কি? গ্যালভানোমিটার মেথডে দেখো, এটা একটা ডায়াগ্রাম। এটাকে আমরা স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে করতে পারবো গ্যালভানোমিটার মেথড। ঠিক আছে, এখানে দেখো কি আছে, এটা হচ্ছে আমাদের একটা স্টেটর, এটা হচ্ছে রোটার, রোটারের এটা হলো শ্যাফট, রোটারের এটা হলো শ্যাফট, সেই শ্যাফটের উপরে মাউন্টেড করা আছে কি আমাদের স্লিপ রিংস গুলোকে। সেই স্লিপ রিংস যেগুলো বেরিয়ে আছে, সেই স্লিপ রিং এর দুটো ফেজের মধ্যে, ধরো এটা রেড ফেজ আর ইয়েলো ফেজ, যে কোনো দুটো ফেজ, মানে সাপোজ এখানে আমাদের দুটো ফেজের মধ্যে কানেক্ট করেছে, দেখো এই একটা ফেজ আর এই একটা ফেজ, এই দুটো ফেজের মধ্যে আমাদের একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করেছে, এই হলো একটা গ্যালভানোমিটার। আর এই শ্যাফটের সঙ্গে কানেক্টেড একটা অন্য কোনো মোটর আছে, ধরো এই একটা অন্য মোটর, সেটাকে এই ইন্ডাকশন মোটরের সঙ্গে, ধরো এটা একটা জেনারেটর, এটা ধরো অন্য কোনো একটা ডিসি জেনারেটর, সেটাকে এর সঙ্গে কাপল করা আছে, মানে এটাকে লোড হিসাবে ধরতে পারে। এই শ্যাফটের সঙ্গে ধরো এটা কানেক্টেড আছে, তার মানে এই ডিসি মোটরটা যেটা আছে সেই মোটরটা হচ্ছে অ্যাজ এ লোড, সরি ডিসি জেনারেটরটা আমি ভুল বলছি, এটা হচ্ছে ডিসি জেনারেটর, যেটা হচ্ছে এই শ্যাফটের উপরে এর প্রাইম মুভারটা কানেক্টেড, দ্যাট মিনস এই ডিসি জেনারেটর ইট অ্যাক্টস অ্যাজ এ লোড ইন কেস ফর দিস স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর। এই হচ্ছে প্রসিডিওর, মানে এই হচ্ছে আমার সিচুয়েশন। তো আমার অ্যাকচুয়ালি এখানে দরকার হচ্ছে গ্যালভানোমিটার মেথডের মাধ্যমে আমি কি করে স্লিপটাকে মাপবো, স্লিপটাকে আমি কিভাবে মাপবো। তো দেখো এখানে আমরা যেটা করেছি, তখন দুটো ফেজের মধ্যে, একটা ফেজ আর আরেকটা ফেজ, স্লিপ রিং দুটো ফেজের মধ্যে আমরা একটা ভায়া একটা রেজিস্টার, আমরা একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করে দিচ্ছি, জি বলে লেখা আছে, দেখো জি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যালভানোমিটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যালভানোমিটার। হ্যাঁ, এখানে জি বলে যেটা লেখা আছে এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। এবার আমরা এখানে কি করছি অ্যাকচুয়ালি এই টেস্টের মাধ্যমে? In this method, galvanometer or a zero center milliammeter is connected across the short-circuited rotor terminals of the slip ring type induction motor. Slip ring type induction motorer যে রোটর টার্মিনালস গুলো আছে সেখানে আমরা ওইখানে কানেক্ট করে দিয়েছি এই গ্যালভানোমিটারটিকে, উইথ আ প্রোটেক্টিভ রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সও কানেক্ট করেছি সঙ্গে, এবং একটা ট্যাপ কিও আছে, মানে এইটার মাধ্যমে আমরা অন অফ করতে পারি, এই গ্যালভানোমিটারটাকে সার্কিটে নিতে পারি এই কিটার মাধ্যমে, এটার মাধ্যমে আমরা এটাকে গ্যালভানোমিটারটাকে সার্কিটে নিতে পারি, আবার অফও করতে পারি। আর একটা রেজিস্টারকেও দিয়ে রেখেছি, এটা প্রোটেকশন পারপাসে, না হলে অতিরিক্ত কারেন্ট যদি এর মধ্যে ফ্লো করে যায় গ্যালভানোমিটারটি খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে ওটাকে রাখা হয়েছে। এবার হচ্ছে ইন দিস কেস অফ আ কেজ motor, the galvanometer may be connected across the two leads touching the center of the shaft. মানে কেজ মোটরের ক্ষেত্রে, কেজ মোটরের ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে যেটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, সেখানে আমরা গ্যালভানোমিটারকে কানেক্ট করতে পারি টু লিডস টাচিং দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, সো দ্যাট a very small EMF developed in the shaft will cause a circulating current through the galvanometer. মানে আমরা চাইলে কেজ মোটরের ক্ষেত্রেও এটা করতে পারি, কিন্তু কেজ রোটরের ক্ষেত্রেও আমরা এই টেস্টটা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মানে যেটা আমাদের শ্যাফট আছে সেখানে আমাদেরকে দুটো লিডকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে গ্যালভানোমিটারের যে দুটো লিডস আছে সে দুটোকে আমরা ওই কেজের যে মানে আমাদের যে রোটর শ্যাফট তার সঙ্গে কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্মল অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ, যেটা আমাদের শর্ট সার্কিটেড তো সেকেন্ডারিটা, মানে রোটরটা তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের শর্ট সার্কিটেড আছে, তো সেই শর্ট সার্কিটেড সেকেন্ডারিতে যদি আমরা গ্যালভানোমিটারকে কানেক্ট করি তাহলে খুব সামান্য পরিমাণে একটা কারেন্ট কিন্তু ফ্লো করবে। ঠিক আছে, খুব মিগার অ্যামাউন্ট, মানে খুবই ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট একটা ফ্লো করবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, এবং সেখান থেকেও আমরা পেতে পারি, সেটাও আমরা করতে পারি এক্ষেত্রে। এবার প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে দ্য টাইম টু কমপ্লিট 10 to 20 oscillations, that is movement of the pointer from the 0 to extreme right and from extreme right to the extreme left and then left to 0, it is recorded, and from which the oscillations per second can be determined. Oscillations per second can be determined. মানেটা কি? মানে হচ্ছে এখানে যে আমরা গ্যালভানোমিটারটিকে লাগালাম,
গ্যালভানোমিটারটা তো একটা ডিফ্লেকশন হবে, এর মধ্যে একটা কাঁটা আছে, এই কাঁটাটা ডিফ্লেক্ট করবে, পয়েন্টার একটা আছে, এটা একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, কখন এদিকে যাবে কখন এদিকে আসবে দ্যাট ডিপেন্ডস অন দ্য সাপ্লাই কিরকম হচ্ছে। মানে এখানে যেটা ভোল্টেজ তৈরি হবে, এই সেকেন্ডারিতে যে ভোল্টেজটা তৈরি হবে ওটা তো এসি ভোল্টেজ। এবার এসি ভোল্টেজ মানে এটা কি? এসি ভোল্টেজ মানে হচ্ছে যে এর জন্য ডিফ্লেকশন একবার যেদিকে হবে অন্যবার অন্যদিকে হওয়া উচিত। তাহলে এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে স্টেটারে, স্টেটারে যে ইনডিউসড যেটা ভোল্টেজ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত হয় জানো? যদি আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফএস হয়, স্টেটারে ইনডিউসড যে ভোল্টেজ তার ফ্রিকোয়েন্সি কত হয় বলো তো? ইনডিউসড ভোল্টেজ কত হবে? এটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এফএসটা হচ্ছে আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে ইনডিউসড ভোল্টেজ ইন দা যে আমাদের রোটার, সেখানে কতটা ইনডিউসড ভোল্টেজ হয় তার ফ্রিকোয়েন্সি কত হয়? স্লিপ ইনটু এফ। হ্যাঁ, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হবে এস ইনটু এফএস। তাহলে স্লিপ ফ্রিকোয়েন্সি এস ইনটু এফএস, এটা হবে আমাদের ইনডিউসড ইএমএফ ফ্রিকোয়েন্সি। যেটা আমাদের রোটরে ইনডিউসড হবে সেই ইএমএফ এর ফ্রিকোয়েন্সি হবে এটা। ইনডিউসড ইএমএফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এস ইনটু এফএস। ঠিক আছে, তাহলে এখানে এস ইনটু এফএস ফ্রিকোয়েন্সির একটা কারেন্ট তৈরি হবে এখানে। এবার সেইটার জন্য আমার কাঁটাটা কতবার মুভ করছে সেটা কোন ফ্রিকোয়েন্সিতে মুভ করবে পয়েন্টারটা, ওই এস ইনটু এফএস ফ্রিকোয়েন্সির জন্যই এটা একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। এবার আমরা এক সেকেন্ডে কতবার এটা মুভ করছে সেটা মাপতে পারবো না, কিন্তু এটা তো মাপতে পারি। একটা স্টপ ওয়াচ নেবো, স্টপ ওয়াচটাকে অন করবো, দিয়ে দেখবো যে আমার এই কাঁটাটা 20 থেকে ধরলাম 25 বার এদিক ওদিক করতে কত সময় নিল সেটা তো আমরা মাপতে পারি। 25 বার আমি দেখলাম এদিক ওদিক করলো, সে তার জন্য কতটা সময় লাগলো। এই যে একবার এদিক ওদিক করাটা কাঁটাটা, এটাকে আমরা বলতে পারি একটা অসিলেশন। যেমন এখানে বলেছে যে আমরা নোট ডাউন করবো দ্য টাইম ফর 10 or 20 অসিলেশন। ধরো 20 বার অসিলেট করলো কাঁটাটা, একবার এদিকে গেল একবার এদিকে এলো, এরকম 20 বার করে অসিলেট করলো। তার জন্য কতটা টাইম লাগলো সেটাকে আমরা একটা স্টপ ওয়াচের মাধ্যমে রেকর্ড করে নিতে পারি। ঠিক আছে, এবারে কি করব না, বি ভ্যালু represents the frequency of the rotor EMF, knowing that the frequency of the rotor EMF at any time is equal to S into F। মানে রোটরে যেটা ইনডিউসড EMF হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে S into F, যেখানে S টা হচ্ছে স্লিপ এন্ড F টা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি, S টা হচ্ছে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, S টা হচ্ছে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরে যাব যে আমাদের অ্যাকচুয়াল স্লিপটার ভ্যালুটা কত, কারণ আমাদের এফটা জানা আছে। জেনারেলি ইন্ডিয়াতে যদি আমরা টেস্ট করি এফ এর ভ্যালু তো আমরা জানি 50। এবার হচ্ছে আমাদের ওই যে ফ্রিকোয়েন্সিতে এটা হচ্ছে অসিলেট করছে কাঁটাটা, এই কাঁটাটা যদি অসিলেট করে একবার এদিক ওদিক করে, তাহলে ধরো আমরা 20 বার অসিলেশন হতে কত সময় লাগছে নোট ডাউন করলাম। ধরো 20 বার অসিলেট হতে আমার টি সেকেন্ড সময় লেগেছে, তাহলে একবার অসিলেট হতে সময় লাগলে কতটা, 20 বার অসিলেট হতে ধরা যাক টি সময় লেগেছে, আমরা স্টপ ওয়াচের সাহায্যে এটাকে মেজার করেছি। তাহলে একবার অসিলেশন হতে সময় লাগলো টি ডিভাইডেড বাই 20 সেকেন্ড, টি ডিভাইডেড বাই 20 সেকেন্ড সময় আমার লাগলো একবার অসিলেশন হতে। ঠিক আছে, এবার একবার অসিলেশন হতে আমার 20 বার টি বাই 20 সেকেন্ড সময় লেগেছে, তাহলে অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা কত? অসিলেশনের ফ্রিকোয়েন্সি হবে 20 ডিভাইডেড বাই টি, তাই না? এটা যদি টাইম লাগে একবার অসিলেশন হতে টি বাই 20, তাহলে অসিলেশনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলতে পারি, 1 বাই টাইম পিরিয়ড, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো 20 বাই টি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা হলো এটা কি ফ্রিকোয়েন্সি? এটা হলো অ্যাকচুয়ালি স্লিপ ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে স্লিপ ফ্রিকোয়েন্সি এটা কার সঙ্গে সেম? এটা হচ্ছে এস ইন্টু এফএস এর সঙ্গে সেম। আমরা তো টিটা জানি, আমরা তো স্টপ ওয়াচ দিয়ে এটাকে মেপেছি। তাহলে এস ইন্টু এফএস ইজিক্যাল টু আমার হয়ে গেল 20 বাই টি। তাহলে ওখান থেকে আমরা এফটা জানি, টিটা জানি, তাহলে আমরা এসটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। স্লিপের ভ্যালু কত হচ্ছে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তো এই পদ্ধতিতেও আমরা স্লিপটাকে ক্যালকুলেট করতে পারি, এটাও একটা অ্যাকিউরেট মেজারমেন্ট পদ্ধতি। এই মেথডের মাধ্যমে আমরা এখানে গ্যালভানোমিটারকে ইউজ করতে পারছি। আর একটা মেথড আছে স্ট্রোবোস্কোপিক মেথড, ওটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তো এই টেস্টগুলো করা হয়, এটার মেন পারপাস একটাই যে মোটরটা কতটা তার সিনক্রোনাস স্পিড থেকে কতটা দূরে চলছে বা কতটা মানে গ্যাপে চলছে সেটাকে মেজারমেন্ট করা। এবং এইভাবে আমরা স্লিপ ক্যালকুলেট করে চেক করবো যে মোটরের স্লিপটা তার যে ডিজাইন ভ্যালু বা ম্যানুফ্যাকচারার যে ভ্যালুটাকে স্পেসিফাই করেছে সেই রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি থাকে আমরা মোটরটাকে অ্যাকসেপ্ট করে নেবো, আদারওয়াইজ সেই মোটরটা টেস্টে ফেল করে যাবে।